হ্যালো এভরিওয়ান, সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে আজকে বলবো। সো ডিসক্রাইব ইন্টারাকশন among classes in terms of an exchange of messages over time. সো এটার মানে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম যখন আমরা তৈরি করি তখন সেখানে কিছু অবজেক্টস থাকে। সেই অবজেক্টস গুলোর মধ্যে কিছু মেসেজ পাস করা হয়, মানে সেই কাজগুলো কোনটার পর কোনটা হবে, সেইগুলোর সিকোয়েন্স অনুসারে টাইমের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই এক্সচেঞ্জটা করার মাধ্যমে বিভিন্ন অবজেক্টের মধ্যে সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করে থাকি। সো নেক্সট আমরা কিছু নোটেশন সম্পর্কে জানবো কিভাবে সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করা হয়। সো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে ফ্রেম অফ সিকোয়েন্স ডায়াগ্রাম। ফ্রেম অফ সিকোয়েন্স ডায়াগ্রাম মানে আমরা যেমন একটা আগে যখন ইউজ কেস ডায়াগ্রাম করছিলাম তখন আমরা চারপাশে একটা সিস্টেম বাউন্ডারি দিয়েছিলাম। সো এখানেও একটা সারাউন্ডেড বাই দ্য বক্স অফ ফ্রেম, মানে পুরোটা যখন আমরা লিখবো তখন, মানে যখন একটা সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করব তখন তার চারিপাশ দিয়ে একটা বাউন্ডারি দিব। সো এটাকেই বলা হয় ফ্রেম অফ এইচডি। কোনায় আমরা আবার চাইলে হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রামের লেবেল অর্থাৎ নামটা লিখে দিতে পারি। এখন আমরা ২ নম্বরে যাই লাইফলাইন নিয়ে। সো লাইফলাইন নিয়ে মানে হচ্ছে আমরা যখন প্রতিটা অবজেক্ট ড্র করব, অবজেক্ট এবং ক্লাস নেম। আচ্ছা, এখানে না আমরা অবজেক্টটা না লিখে শুধু এরকম ডটেড দিয়ে লিখবো, যেটা পরে আমাদের কিছু সলভে দেখবো এখানে হয়তো ভুল থাকতে পারে, ওইটা আমি ভিডিওর ভিতরে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। সো এখানে আমরা হচ্ছে একটা লাইফলাইন, এই যে এটা দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রথমে একটা অবজেক্ট দিব, দেন এই ডট দিব, একটা ক্লোন, দেন ক্লাস নেম দিব, দিয়ে চার কোণা দিয়ে একটা নাম দিব। এটাই হচ্ছে আমাদের ক্লাসেস গুলা, মানে একটা ক্লাস বোঝাচ্ছে। পুরোটা মিলে এরকম অনেকগুলা অবজেক্ট বা অনেকগুলা ক্লাস নিয়ে হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, সিকোয়েন্স ডায়াগ্রাম। সো এইটা বুঝায় হচ্ছে কে এই সিস্টেমটাতে অ্যাক্টর হিসেবে কাজ করছে বা কোন কাজটা করছে বা কিসের উপরে এটা ইউজ করা হচ্ছে, এটাকে বোঝানো হয় এটা দিয়ে। এরপরে আসলো ডাইমেনশন। সো ডাইমেনশন হচ্ছে প্রথমে আমরা একটা অবজেক্ট ডাইমেনশন বুঝি, মানে এই যে অবজেক্টের যে ডাইমেনশনটা, অবজেক্টের ডাইমেনশন অলওয়েজ লেফট থেকে রাইটে যায়, মানে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর। আর টাইম ডাইমেনশন মানে আমাদের যে সিনারিওটা দেওয়া থাকবে ওই সিনারিওটাতে পর পর কোন কাজগুলো করতে হবে, এটা কাজ টাইম বাই টাইম, মানে উপর থেকে নিচে টপ টু বটম আমরা টাইম মেনটেন করে আঁকাতে থাকবো। কিন্তু আমরা টাইমের শুধু অর্ডারটাকে ফলো করব, কোনো ডিউরেশনকে ফলো করব না। ওখানে যদি দেওয়া থাকে যে 24 আওয়ারের জন্য বা 12 আওয়ারের জন্য, এটা না, আমরা শুধু এই টাইমের অর্ডারটাকে ফলো করব, আমরা সেটার ডিউরেশনটাকে এখানে মেনশন করব না। সো আমরা এখানে শুধুই অর্ডারকে মেনশন করতেছি। এখন আমরা যখন একটা, মানে অবজেক্ট ড্র করতেছি তখন তার নিচ থেকে আমাদের অ্যাক্টিভিটি প্রসেস শুরু হয়ে যাচ্ছে। সো সেটাকে বলা হয় অ্যাক্টিভেশন। সো রিপ্রেজেন্ট দ্য টাইম নিডেড ফর এন অবজেক্ট টু কমপ্লিট এ টাস্ক। সো একটা টাস্ক করার জন্য, একটা টাস্ক কমপ্লিট করার জন্য আমাদের যে অ্যাক্টিভেশনটা শুরু হয় সেটাকে বলা হয়, ধরো এখান থেকে এদিকে যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে সেই কাজটার, সেই অ্যাক্টিভিটিটার ইনিশিয়াল ইনিশিয়েশন টাইম, আর হচ্ছে বা ইনিশিয়াল টাইম। এরপর হচ্ছে আমরা যখন এটা শেষ করতেছি, মানে একটা মেসেজ পাস করতেছি, আবার ওইটার প্রসেস হয়ে আবার মেসেজ ব্যাক করতেছে, রিপ্লাই করতেছে, সেই রিপ্লাই করার টাইমটাকে আমরা প্রসেসটা কমপ্লিশন টাইম, মানে প্রসেস যে কমপ্লিট হচ্ছে সেটাকে ধরতেছি। সো এটা একটা অ্যাক্টিভেশনের, এটা ইনিশিয়েশন বা ইনিশিয়াল টাইম, আর এটা হচ্ছে তোমার কমপ্লিশন টাইম। ওকে, নেক্সট আমরা একটু মেসেজ দিয়ে যদি দেখি, মেসেজটা একটু ডেসক্রিপশনের সাথে দেখলে ভালো হয়, কারণ এখানে সবগুলো মেসেজকে একটার ভিতরে আনার চেষ্টা করেছি। মেসেজগুলা সিকোয়েন্সিয়াল অর্ডারে দেখানো হয়। সো এই যে আমাদের ইনস্ট্যান্স নেম, ক্লাস নেম, মানে এগুলো এই যে অবজেক্ট গুলা সচরাচর আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বা ইউজ কেস ডায়াগ্রাম গুলো আঁকবো সেখানকার
ইউজ কেস নেম গুলো নিয়ে করার চেষ্টা করব। এরপরে আমরা যদি দেখি, প্রথমে আমরা 5.1 এ বলেছি সিনক্রোনাস মেসেজ। সো সিনক্রোনাস মেসেজটা আমরা যদি একটু পড়ি, সিনক্রোনাস মেসেজ হচ্ছে একটা সলিড লাইন। এই মেসেজ তখনই পাঠানো হয় যখন সেন্ডার তার কাজ কন্টিনিউ করার আগে ওয়েট করে রেসপন্স বা রিপ্লাই এর জন্য। মানে এই মেসেজটা আমরা তখনই পাঠাবো, সিনক্রোনাস মেসেজ, যখন ওই অ্যাক্টিভিটিটার ক্ষেত্রে তার কার্য সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই তার রিপ্লাই মেসেজের প্রয়োজন হবে। এই ধরনের যে মেসেজগুলো আছে সেগুলোকে আমরা বলি সিনক্রোনাস মেসেজ। যদিও এই নামগুলো জানার খুব একটা প্রয়োজন হয় না, তবুও মেসেজের বিভিন্ন প্রকারভেদ আছে যেগুলো সিনারিও উপর ডিপেন্ড করে আমরা যখন ড্র করব তখন এগুলো জেনে ড্র করলে সেটা বেশি মানে সেটা কারেক্ট হওয়ার সম্ভাবনা উম, বেশি থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যার কারণে আমরা এই মেসেজেস গুলো সম্পর্কে একটু দেখে নিই। এরপরে 5.2 তে রেখেছি অ্যাসিনক্রোনাস মেসেজ। সো অ্যাসিনক্রোনাস মেসেজটা যদি আমরা একটু পড়ি, যখন সেন্ডার পরবর্তী কাজের জন্য বিজি হয়ে যায়, অর্থাৎ সেন্ডার যখন একটা মেসেজ সেন্ড করে তখন তার সেই কাজটার জন্য কোনো প্রকার রিপ্লাই না আসলেও সেই কাজটা ঘটবে, অর্থাৎ তার সেই রেসপন্সের জন্য ওয়েট করার প্রয়োজন হয় না, সে তার পরবর্তী কাজে বিজি হয়ে যায়। এমন ধরনের মেসেজ পাঠানোকে অ্যাসিনক্রোনাস মেসেজ বলে। যেমন আমরা যদি ব্যাংকের যে ট্রানজেকশন গুলো আছে বা ব্যাংকের যে কাজগুলো হয় সেখানে যদি আমরা অ্যাপ্লাই লোনের জন্য করি, লোন আমরা পেতেও পারি বা নাও পেতে পারি। অ্যাপ্লাই লোন করার পরে ওটার ব্যাংকের আদার্স কাজ ওটার জন্য থেমে থাকে না। সো আমরা এরপরে আবার ট্রানজেকশনেও ফিরে যেতে পারি বা ডিপোজিটের ক্ষেত্রেও যেতে পারি। এজন্য এক্ষেত্রে অ্যাসিনক্রোনাস মেসেজটা ইউজ করা হয়, এই যেটা। এরপর 5.3 তে আমরা যদি যাই, রিপ্লাই বা রিটার্ন মেসেজ। তো রিপ্লাই বা রিটার্ন মেসেজ হচ্ছে যখন মেসেজ সেন্ড করার পর রিসিভার মেসেজটা পাবে তখন তার যে সেন্ডার মেসেজের যে প্রসেসিংটা সেটা কার্যক্রমটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি রান হয়েছে বা সেটা কমপ্লিট হয়েছে, এটার যে একটা মানে রিপ্লাই মেসেজ রিটার্ন করা হয় সেন্ডারের কাছে, ওটাকেই আমরা বলি রিপ্লাই মেসেজ। অর্থাৎ এখান থেকে আমরা যখন একটা কাজের জন্য, একটা অ্যাক্টিভিটির জন্য আমরা একটা মেসেজ সেন্ড করব, সেটা এই অবজেক্টটা কমপ্লিট করবে এবং সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটার কনফার্মেশন দেওয়ার জন্য আরেকটা মেসেজ রিটার্ন করবে, সেটাকে বলা হয় রিপ্লাই অর রিটার্ন মেসেজ। সো এক্ষেত্রে আমরা এই যে কিছুটা গ্যাপ রেখে আবার ব্ল্যাক করেছি, কারণ এটা হচ্ছে আমাদের যখন মেসেজটা যাচ্ছে অর্থাৎ ইনিসিয়েশন টাইম, আর এটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে, সো এটুকু হচ্ছে এক্সিকিউশন টাইম। আর এক্সিকিউট করার যে প্রসেসটুকু যে করবে সেটুকুকে ব্ল্যাক করে দিয়ে ওইটাকে আমরা এক্সিকিউশন টাইম বলছি। আর এইটুকু কাজ এক্সিকিউট করার জন্য তাকে এইটুকু সময় অপেক্ষা করতে হচ্ছে, সে ওয়েটিং টাইমটাকে আমরা হোয়াইট রেখেছি। এরপরে যদি আমরা দেখি আমাদের 5.4 এ আমরা লিখেছি ক্রিয়েট মেসেজ। সো ক্রিয়েট মেসেজটা আসলে কি? ক্রিয়েট মেসেজ হচ্ছে কোনো এক্সিকিউশনে বা কোনো মেসেজ সেন্ডের জন্য যদি নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো একটা কাজ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে করছি। সো এই কাজটা এই অবজেক্ট যখন করতে যাচ্ছে তখন আরেকটা অবজেক্ট মাস্ট প্রয়োজন হচ্ছে, তার মানে এই কাজের জন্য ওই অবজেক্টটাকে আমরা তৈরি করছি। সো সেটাকে বলা হচ্ছে ক্রিয়েট মেসেজ। এই অবজেক্টটা ছাড়া ওই অবজেক্টের কাজটা করা সম্পন্ন না। সো এই যে একটা মেসেজ তৈরি পাঠাচ্ছে সেটাকে বলা হয় ক্রিয়েট মেসেজ। অনেক সময় আছে অনেকটা কাজ ড্র করে আসার পরে দেন আবার নতুন করে প্রয়োজন হচ্ছে কাউকে, তাহলে সেখানে আমরা এই ক্রিয়েট দিয়ে ইনস্ট্যান্স ওখানে আমরা ইউজ কেস ডায়াগ্রামটার অবজেক্টটাকে ড্র করে, মানে অবজেক্ট মিনস ইউজ কেস ডায়াগ্রামের কোন একটা ইউজ কেসটাকে নিতে পারি। এরপরে আমরা 5.5 এ যদি যাই, 5.5 বলছে রিফ্লেক্সিভ অর সেলফ মেসেজ। তো রিফ্লেক্সিভ অর সেলফ মেসেজটা কি? এখানে বলা হয়েছে যখন কোনো অবজেক্ট তার নিজের কোনো কাজকে সে নিজেই, মানে তার কাছে যে রিকোয়েস্টটা আসছে সে কাজটা সে নিজেই করছে। সো সে নিজেকেই একটা নিজে
একটা মেসেজ সেন্ড করে রাখছে। দেখা যাক যদি আমরা একটা অবজেক্ট থেকে বলি যে তুমি সিস্টেমকে তুমি এটাকে হচ্ছে ভেরিফাই করো যে তার পাসওয়ার্ড তার পিন নাম্বার ঠিক আছে কিনা। সে কি করবে, সিস্টেম নিজে নিজেই একটা ভেরিফিকেশন প্রসেস চালাবে, দেন ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে সে একটা ডেটাকে আগে নিজে স্টোর করবে একটা নিজের সিস্টেমে মেসেজ দেওয়ার মাধ্যমে। সো এটাকে বলা হচ্ছে সেলফ মেসেজ অর রিফ্লেক্সিভ মেসেজ। 5.6 এ আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট ডিস্ট্রাকশন। সো অবজেক্ট ডিস্ট্রাকশন কি? অবজেক্ট ডিস্ট্রাকশন হচ্ছে যখন একটা অবজেক্ট থেকে একটা অ্যাক্টিভিটি এই ফুলফিল করার জন্য আরেকটা অবজেক্টে একটা মেসেজ পাঠানো হচ্ছে, বাট সেই অবজেক্টটা ফুলফিল হচ্ছে না। এমনও কিছু সিনারিওর মধ্যে এরকম প্রসেস থাকতে পারে যে তুমি কোনো কিছুর জন্য একটা রিকোয়েস্ট পাঠালে আরেকটা অবজেক্টের কাছে। সো সেই রিকোয়েস্টটা তার কাছে গেল কিন্তু কাজটা হলো না। কাজটা না হওয়ার কারণে সেটা ওখানেই থেমে গেল। সো ওটাকে আমরা ডেস্ট্রয় বলতে পারি। এরপরে আমরা 5.7 এ দেখতে পাচ্ছি কমেন্ট। এটা অপশনাল, কারণ অনেক কাজের ক্ষেত্রে হয়তো ওই সিকোয়েন্স ডায়াগ্রাম এর মধ্যে দেখে বোঝা যায় না যে অ্যাক্টিভিটিটা কিসের কারণে। তার জন্য এক্সট্রা কিছু লেখার প্রয়োজন হতে পারে, কিছু রিমার্কস এর প্রয়োজন হতে পারে। তখন আমরা ওই অ্যাক্টিভিটিটা বা ওই অবজেক্টের জন্য স্পেসিফিক ওই কাজের জন্য কিছু নোটকে এভাবে ড্র করতে পারি। এখানে রিমার্ক কিছু ওয়ার্ড আমরা লিখে দিতে পারি বা কিছু লাইন আমরা লিখে দিতে পারি, এটাকে বলা হয় হচ্ছে কমেন্ট। সো এভাবে আমরা সিকোয়েন্সিয়াল অর্ডারে আমাদের যে সিকোয়েন্স ডায়াগ্রামটা আমরা মেনটেন করব তার ভিতরে আমরা মেসেজগুলোকে পাস করে টাইম এর উপর ডিপেন্ড করে আমরা অর্ডারগুলোকে মেনশন করার চেষ্টা করব। এখানে বিশেষ কথা মেসেজগুলো সম্পূর্ণ সিনারিও বেসড হবে না, কারণ সিনারিওতে কাজগুলো কি কি আছে সেগুলো বলা থাকবে, কিন্তু ওই কাজের জন্য কি কি কাজ করতে হবে, মানে ওই কাজকে ফুলফিল করার জন্য তার পিছনে কি কি কাজ করবে এটা সম্পূর্ণ নিজের মনের মতো করে তৈরি করে দেন ওটা দিয়ে সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করতে হবে। তা না হলে একদম সিনারিওর উপর ডিপেন্ড করে সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করা খুবই কঠিন। এরপরে যদি আমরা যাই যে গার্ড সম্পর্কে যদি একটু জানি, গার্ড হচ্ছে বেসিক্যালি একটা কন্ডিশনের মতো কাজ করে। সো গার্ড হলো, সাপোজ একটা কন্ডিশন যদি আমরা দিই যে যখন একজন মানে কাস্টমার তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার ডিপোজিট কৃত যে টাকা আছে ওটাকে উইথড্র করতে চাচ্ছে বা সে বাই এনি চান্স ট্রান্সফার করতে চাচ্ছে, তো সেখানে আমাদের একটা কন্ডিশনের প্রয়োজন হয়। সেটা হচ্ছে কি, তার কার্ড বা তার ব্যাংকের যে ডিপোজিট অ্যাকাউন্ট আছে সেটাতে যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অ্যামাউন্ট কি তার, মানে সে যে পরিমাণ অ্যামাউন্ট সে ট্রানজেক্ট করতে চাচ্ছে সেই পরিমাণ অ্যামাউন্ট কি তার ওই ব্যাংক অ্যাকাউন্টে আছে কিনা একটা কন্ডিশন চেক করা হয়। এরকম কন্ডিশন চেকের ক্ষেত্রে আমরা এই গার্ডটা ব্যবহার করে থাকি। এই গার্ডটা ব্যবহার করার ক্ষেত্রে সুবিধা কি, সেটা হচ্ছে যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে অন্য ক্লাসকে আর এক্সিকিউট করতে হবে না, ওখানেই গার্ড দেখিয়ে দিলেই হয়ে যায়। আবার কন্ডিশন ব্যবহার করা হয় যাতে অনেকগুলো, এই যে কন্ডিশনটা অর্থাৎ এই গার্ডটা ব্যবহার করা হয় যাতে এর জন্য আরেকটা অ্যাকশনকে অ্যাক্টিভেট করা না লাগে। ডিরেক্ট গার্ড দিয়ে আমরা এর জন্য আমরা অন্য একটা অবজেক্টকে কাজ, মানে অবজেক্টের সাথে কাজ করতে পারি। এরপরে আমরা যদি অল্টারনেটিভটাকে দেখি, অল্টারনেটিভ, অপশন আর হচ্ছে প্যারালাল আর লুপ, এই চারটা যদি ইউজ করা যায় তাহলে আমাদের যে সিকোয়েন্স ডায়াগ্রামটা আমরা আসলে বেসিক অনুসারে ড্র করি, বাট বেসিক থেকে একটু আপগ্রেডেড কোনো ডায়াগ্রাম যদি ড্র করা হয় খুব একটা বড় সিস্টেম, কারণ সিনারিওতে কিন্তু যে সিস্টেমগুলো দেয়া থাকে সেগুলো অবভিয়াসলি কোনো ছোট সিস্টেম না, একটা বড় সিস্টেমের মতো সিনারিও দেওয়া থাকে। সো সেখানে কিছু লুপ কাজ করবে, কিছু অল্টারনেটিভ ওয়েতে কাজ হবে, কিছু অপশন কাজ করবে। এগুলোর মানে হচ্ছে কোথাও ইলস এর কাজ হবে, কোথাও ইফ ইলস এর কাজ হবে, কারণ অবশ্যই আমরা সেখানে কিছু ডিসিশন অর্থাৎ ডায়মন্ডের ডিসিশন গুলো যে ক্রিয়েট করি সেগুলো যখন আমরা কোনো সিকোয়েন্স ডায়াগ্রামে দেখাতে যাই তখন আমাদের এই অল্টারনেটিভ, অপশন, দেন আমাদের দরকার পড়ে হচ্ছে প্যারালাল, দেন হচ্ছে লুপ। সো এগুলো আমাদের চলতেই থাকবে ভিতরে। যদি এগুলো দিয়ে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা ড্র করি তাহলে সেটা হাই লেভেলের একটা প্রজেক্ট বা হাই লেভেলের কোনো ডেভেলপমেন্টের কাজকে আমরা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমরা অল্টারনেটিভ নিয়ে যদি দেখি,
অল্টারনেটিভ আসলে কাজ করে কোনো একটা মানে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। যেমন এটা এটা যদি কাজটা হয় তাহলে এটা হবে, তা না হলে এটা হবে। যেমন আমরা যদি ধরি যে একটা যখন ওয়েবসাইটে আমরা লগ ইন করি তখন সেই ওয়েবসাইটে আমরা যদি ধরে নিই যে একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে সিস্টেমটা একটা রেস্টুরেন্টে থাকে সে অ্যাডমিন, আর যে কাস্টমার সেখান থেকে অর্ডার করে সে ইউজার। সো সেখানে যদি আমরা অ্যাডমিন লগ ইন করে তাহলে তার ড্যাশবোর্ড ইন্টারফেসটা দেখাবে, আহ, মানে অ্যাডমিনের ড্যাশবোর্ড ইন্টারফেসটা, যেটা ইউজারের পক্ষে দেখা পসিবল না। এবার যদি ইউজার লগ ইন করে তাহলে তার সামনে রিপ্রেজেন্ট করা হবে ইউজারের লগ ইন করা সেই ড্যাশবোর্ডের ইন্টারফেসটা। সো এখানে রোল ওয়াইজ রোলকে প্রাধান্য দিয়ে তাদের প্রত্যেকের হচ্ছে ড্যাশবোর্ডটা চেঞ্জ হচ্ছে। সো এক্ষেত্রে আমরা ইউজটাকে ইউজ করছি যে হয় এটা, না হয় এটা। সো এক্ষেত্রে আমাদের দুটো টু অর মোর মেসেজ সিকোয়েন্স এখানে ইউজ হবে, কারণ একটা মেসেজ অল্টারের ক্ষেত্রে একটা মেসেজ দেখানো হবে যে সে এটা করতেছে, অথবা আরেকটা মেসেজের মাধ্যমে দেখানো হবে যে ইউজারকে ইন্টারফেস সেন্ড করতেছে। সো এরকম যদি কোনো সিচুয়েশন আমাদের আহ যে সিনারিও থাকবে তার ভিতরে যদি দেখানো হয় বা আমরা যদি সেরকম কিছু কল্পনা করে থাকি, সেখানে আমরা অল্টারনেটিভটাকে ইউজ করব। এরপরে আমরা দেখি একটু অপশনের কথা। অপশন বলা হয়েছে কি ইফ অর দেন এর কম্বিনেশন। সো এটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া থাকবে, যদি সেই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে কাজটা এক্সিকিউট হবে, মানে কন্ডিশনটা ফুলফিল হলেই কাজটা এক্সিকিউট হবে, আইদার এক্সিকিউট হবে না। সো এখানে যদি আমরা অপশনটার কথা চিন্তা করে থাকি যে পোস্ট ডিউ ব্যালেন্স ইকুয়াল 0, যদি একটা স্টুডেন্টের তার রেজিস্ট্রেশন প্রসেসের ক্ষেত্রে বা কোনো কোর্স এনরোল করার ক্ষেত্রে যদি তার হচ্ছে ব্যালেন্সটা ডিউ ব্যালেন্সটা 0 থাকে তাহলে সে রিকোয়েস্ট করতে পারবে, অর্থাৎ এই কাজটা সে সম্পন্ন করতে পারবে। যদি সে এটা ফুলফিল করে যে তার কোনো ডিউ নেই, তাহলে স্টুডেন্ট অ্যাড করার যে আইডিটা সে তার অথরিটিকে দিতে পারবে। দেন সে তার কোর্সটাতে যে এনরোল করতে চাচ্ছে তার যে কস্টটা, সে তার কস্টটা তাদের কাছে জানতে পারবে এবং তাদের কাছ থেকে কস্টটা নিয়ে সে চার্জ দিয়ে তার কোর্সে এনরোল করতে পারবে। সো এই প্রসেসটা তখনই সম্ভব হবে যখন ওই কন্ডিশনটা সে ফুলফিল করবে। সো এটা একটা অপশনাল প্রসেস, যদি সেই কন্ডিশনটাকে ফুলফিল করতে পারে তাহলে এই ফুল প্রসেসটা সে সম্পন্ন করতে পারবে। এখন আমরা যদি যাই যে প্যারালালের ক্ষেত্রে, প্যারালালে বলা হয়েছে যে আহ, একটা কাজ, সাপোজ যদি আমরা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট কথাই চিন্তা করে থাকি যে আমরা প্রথমে একটা লগ ইন প্রসেসে যাই, দেন লগ ইন প্রসেস আর আমরা ম্যানুয়ালি যদি যে রেস্টুরেন্টে কোনো অর্ডারটা সাবমিট করি তখন তারা আমাদের একটা বিল পেমেন্ট করে, পে ফার্স্ট। সো এটার প্রসেসের পরে তারা একটা টোকেন রাখে, যে টোকেনটা তারা তাদের শেফকে দেয় যে আমার এই কাস্টমার এই ফুডটা চেয়েছে, সো তাকে এই ফুডটা কুক করে দিতে হবে। সো কাস্টমার যখন প্রসেসটাতে যাচ্ছে তার ওভেনে, তো সরি কাস্টমার না, যখন শেফ তার প্রসেসটাতে যাচ্ছে ফুডটা তৈরি করতে তার ওভেনে, ওভেন প্রসেসটা এমন ভাবে চলছে যে সে একটা খাবার তৈরি করতে সে খাবারটাতে হিট দিচ্ছে, প্যারালালি সে রোটেট ফুড মিনস সে সে খাবারটাকে হিট হিট তো করছে, সাথে সে খাবারটাকে মেক করছে, হিট করছে, মেক করছে, খাবারটা চলমান অবস্থায় সেই ইনগ্রিডিয়েন্ট গুলো তার ভিতরে অ্যাড করছে, সে অর্থাৎ এখানে সে সব কাজগুলো একই টাইমে প্যারালালি করছে। এবং তাতে কি হচ্ছে, তাতে একটা ইয়ামি ফুড তৈরি হচ্ছে, সেটা আবার সে তার শেফ তার ওয়েটারকে প্রেজেন্ট করছে, ওয়েটার সেটাকে নিয়ে তার কাস্টমারকে সার্ভ করছে। সো এটা যদি আমরা দেখি তাহলে এখানে শেফের যে কাজটা সংগঠিত হচ্ছে এটা একটা প্যারালাল হিসেবে কাজ করছে। সো এখন যদি আমরা দেখি যে কোনো একটা কাজের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা সিনারিওর ক্ষেত্রে আমরা কোনো কাজ প্যারালালি করতেছি, যে এই কাজটা শেষ হতে না হতেই অন্য কাজটা করতেছি, হতে না হতেই বিষয়টা না, ওই কাজটার সাথে আরেকটা কাজ একই সাথে চলছে। দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো একটা সিস্টেমে আপডেটের ক্ষেত্রে যাই, সেখানে আমরা একই সাথে সিস্টেমের ইন্টারফেসটা আপডেট করছি, সিস্টেমের কালার যেটা আছে সেটাকে আপডেট করছি, সাইজটা
সিকোয়েন্সটাকে আপডেট করছি, এই কাজগুলো যে একসাথে ঘটছে সেটাকে আমরা প্যারালালি দেখাতে পারি। এরপরে নেক্সট আমরা দেখব লুপের বিষয়টা। লুপ বলতেছে যে এটা অপশনের মতো কাজ করে, ততক্ষণ কন্ডিশন চেক করে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ট্রু না হয়। সো আমরা যখন একটা কন্ডিশন কোনো একটা সিনারিওর উপর ডিপেন্ড করে কন্ডিশনটাকে দিচ্ছি একটা লুপের মাধ্যমে, তখন সে কাজটাকে চলতেই থাকছে এবং ততক্ষণ পর্যন্ত চলবো। এখানে অবশ্য আমরা ওই যে এন এর মান ধরে যে একটা কোড করে থাকি যে প্রসেসটা n ইজ ইকুয়ালস টু 4 পর্যন্তই চলবে বা তার উপরে যাবে না, এই ধরনের যদি কোনো প্রসেস থেকে থাকে সিনারিওর ভেতরে, তখন আমরা এই লুপটাকে কাজ করতে পারবো। মানে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে যতক্ষণ পর্যন্ত ওই কাজটা আমাদের ফুলফিল না হচ্ছে, এবং যখনই ফুলফিল হয়ে যাবে তখনই লুপ থেকে কাজটা বেরিয়ে আসবে। সো এটা রিপিটেটিভ সিকোয়েন্স হিসেবে কাজ করে লুপে। এটা লুপ হলেও এটা অনেকটাই অপশনের মতো কাজ করে। সো এইগুলো আমাদের আমরা উপরে যেগুলো দেখেছি মেসেজ আমরা সবাই পাস করতে পারি, বাট কোন ধরনের মেসেজ কোথায় পাস করতে হবে এটা নিয়ে কথা বলেছি। এরপরে আমাদের কোন কোন নোটেশন গুলো কোন ডাইমেনশন অনুযায়ী ইউজ হবে সেটা সম্পর্কে বলেছি। এরপরে যে বড় ধরনের কোনো প্রজেক্টের কাজ বা কোনো অ্যাপের কাজ নিয়ে যদি কথা বলা থাকে, সেখানে 4টা জিনিস আমরা ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের মার্কসটাও ভালো আসবে এবং আমাদের সেই ডায়াগ্রামটা একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে বিবেচিত হবে। সেটা হচ্ছে অল্টারনেটিভ, প্যারালাল, অপশন অ্যান্ড হচ্ছে আমাদের লুপ। সো এই 4টা যদি আমরা মেইনটেইন করে সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকানোর চেষ্টা করি, তাহলে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রামটা অনেক সুন্দরভাবে এবং একটা পেজের মধ্যে সিকোয়েন্সিয়ালি ড্র করে আমরা যদি দেখাতে পারি, তাহলে এখানে একটা সুন্দরভাবে ডায়াগ্রাম অঙ্কন করা পসিবল। এখন আমরা ছোট কিছু উদাহরণ দেখব, দেন আমাদের যে কোশ্চেন গুলা আছে 2টা মানে সামার অ্যান্ড স্প্রিং 2025 এ সে 2টা সলভ করব। সো ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। সো আমরা যদি দেখি যে একটা উদাহরণের ক্ষেত্রে প্রথমে আছে বিহেভিয়ার সিকোয়েন্স ডায়াগ্রাম। সো এখানে একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে যে এখানে কাস্টমার, ওয়েটার এবং কিচেন কাজ করতেছে। সো কাস্টমার, আচ্ছা আমরা এখানে না প্রতিটা অবজেক্টের নিচে একটা করে আন্ডারলাইন মার্ক করার চেষ্টা করব, কারণ এই লাইফ লাইনটা আমাদের লাগবে। এখন আমরা দেখতেছি কাস্টমার প্রথমে অর্ডার করলো, অর্ডার করার পরে সেই প্রসেসটা গেল ওয়েটারের কাছে, ওয়েটার সেটাকে কিচেনে পাঠালো তার অর্ডার ফুডটাকে নেওয়ার জন্য। সো অর্ডার ফুডটা যখন তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার আগে আবার ওয়েটার কি করতেছে, তার সময়টা যাতে বাঁচে তার জন্য কাস্টমারকে সে টেবিল রেডি করার ক্ষেত্রে কাজ করতেছে এবং তাকে পানি সার্ভ করতেছে। সো সার্ভ ওয়াটার। সো এরপরে কি হচ্ছে, যখন কিচেনে কাজ শেষ হয়ে যাচ্ছে, কিচেনের মানে খাবারটা দেওয়া অর্ডারটা ফুলফিল হয়ে যাচ্ছে, অর্ডার অনুযায়ী সে খাবারটা তৈরি করা হয়ে যাচ্ছে, তখন সেখান থেকে পিক আপ করে কিচেন থেকে ওয়েটার নিয়ে আসতেছে এবং পিক আপ করার পরে অর্ডারটা যখন ওয়েটারের কাছে আসতেছে, ওয়েটার তখন সেটাকে সার্ভ করে দিচ্ছে। এরপরে কাস্টমার যখন তার খাবারের মানে খাবারটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তখন সে যখন বের হয়ে যাবে তার আগে সে পেমেন্ট প্রসেসটা চালাচ্ছে। সেটা একটা নরমালি প্রসেস। এত ছোট টাইপের দিয়ে আমাদের কোনো সিনারিও আশা করি এক্সামে আসবে না। তবুও আরকি দেখানো কিভাবে কাজ করে। এখানে যদি আমরা দেখি যে এটা টাইমলি অর্ডার মেইনটেইন করছে। মানে প্রথমে অর্ডার যাচ্ছে, দেন অর্ডারটা শেফের কাছে যাচ্ছে, দেন টেবিল রেডি করছে, দেন আবার পিক আপ করতেছে অর্ডারটা, দেন সেই ফুডটাকে সার্ভ করতেছে, তারপরে পে হচ্ছে। সো এটা টাইমলি কাজটা দেখানো হচ্ছে, বাট টাইমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, শুধু অর্ডারটাকেই মেইনটেইন করে আমরা অর্ডারটাই মেনশন করতেছি। সো যে কাজ আগে হবে সেটি রিপ্রেজেন্টে আমরা আগে করার চেষ্টা করব। আর রিকোয়েস্টটাকে আমরা সলিড লাইন দিয়ে করব, আর রেসপন্সটাকে আমরা ডটেড লাইন দিয়ে অর্থাৎ রিপ্লাই মেসেজ দিয়ে দেখাবো, যেটা রেসপন্স। সো লগ ইন সিনারিও নিয়ে একটা যদি আমরা দেখি সিকোয়েন্স ডায়াগ্রাম, এখানে বলা হয়েছে একজন অ্যাক্টর আছে, দেন হচ্ছে একটা লগ ইন প্রসেস আছে, ইন্টারফেস দেখানো হচ্ছে লগ ইনের, দেন অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট অফ ডেটাবেজের। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের ম্যানেজারটা আছে। সো এখানে যদি আমরা দেখি অ্যাক্টর, তার প্রথমে দরকার হচ্ছে সে যে ইন্টারফেসটা আছে সেখানে সে লগ ইনের জন্য রিকোয়েস্ট করতেছে। এরপর কি হচ্ছে, এরপর ইন্টারফেসটাতে ডিসপ্লে লগ ইন স্ক্রিন, সে নিজেই লগ ইন স্ক্রিনটা শো করতেছে প্রসেস করে। এরপর অ্যাক্টর
তার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাকে দিচ্ছে। এরপরে একটা লুপের কাজ হচ্ছে কিভাবে? এখানে আমরা যদি দেখি যে লগইন এবং অ্যাকাউন্ট ডেটাবেজ এবং ম্যানেজারের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যদি পাসওয়ার্ড এবং নেমটা ফলস হয়, মানে ভ্যালিড হইল পাসওয়ার্ড ভ্যালিড ইজ ইকুয়ালস টু ফলস, যদি ফলস হয় তাহলে আমাদের একটা প্রথমে কন্ডিশন আমরা পাঠাবো এটা কি ভ্যালিড। যদি দেয় যে এটা ডেটাবেজে আছে, প্রথমে ভ্যালিড বলে আমরা অ্যাকাউন্ট ডেটাবেজের কাছে পাঠালাম, অ্যাকাউন্ট ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে পাঠালো, ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে দেখলো যে ডেটাবেজে সেটা আছে কিনা, সে ইউজার টাইপ অর্থাৎ সে কোন ইউজার হিসেবে লগ ইন করতেছে সেটাকে সে এখানে ব্যাক করতেছে তার রিপ্লাই মেসেজ অনুসারে, সেটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে তার ইন্টারফেসটা শো করতেছে। এখানে হচ্ছে কি, এখানে তার যদি ইন্টারফেসটা শো অর্থাৎ তার ইন্টারফেসটা যদি সে ইউজার হিসেবে লগ ইন করে ভ্যালিডিটি পায় তাহলে তার স্ক্রিনটা শো করবে, আর যদি ভ্যালিডিটি না পায় তাহলে তার এরর মেসেজ শো করবে। সো এটাও হতে পারে একটা অল্টারনেটিভ প্রসেস, আমরা চাইলে এখানে দেখাতে পারতাম। এখন আরেকটা অল্টারনেটিভ প্রসেস যদি আমরা এখানে দেখাই, যে এখানে অল্টারনেটিভ প্রসেসে বলা হয়েছে ইউজার টাইপ কি অ্যাডমিন, এই যে ইউজারে যে স্ক্রিনটা শো করতেছে সেটাকে আমরা নিচে একটা অল্টারনেটিভ প্রসেসে নিয়ে আসলাম। সেটা কি বলছে যে ইউজার টাইপটা কি অ্যাডমিন, যদি অ্যাডমিন হয় তাহলে ইন্টারফেস ইউজার অ্যাডমিনের মানে যে অ্যাডমিনটা ইউজ করতেছে সেই অ্যাডমিনের ইউজার ইন্টারফেসটাকে শো করবে। যদি সে তার ইউজার টাইপ যদি ইউজার হয় তাহলে সে ইউজারের ড্যাশবোর্ডটাকে ডিসপ্লে করবে। সো এরপরে যদি আমরা একটু এটিএম মেশিনের একটা এক্সাম্পল দেখি, যে ক্যাশ উইথড্রর ক্ষেত্রে একটা আমাদের এক্সাম্পল দেখানো হয়েছে। সেটা হলো ক্যাশ যখন আমরা উইথড্র করতেছি, এখানে কাস্টমার কাজ করতেছে, এখানে একটা এটিএম কনসোল কাজ করতেছে, কার্ড রিডার কাজ করতেছে এবং ব্যাংক ডেটাবেস কাজ করতেছে। সো কাস্টমার প্রথমে তার কার্ডটাকে ইনসার্ট করতেছে কার্ড রিডারের মাধ্যমে, সেখানে দেখতেছে যে কার্ডটা ভেরিফাই করতেছে কার্ডটা, যে কার্ডটা কি ঠিকঠাক মতো গিয়েছে, পুশ হয়েছে। এরপর কার্ডটা ভেরিফাইড করা হলে কার্ড যদি সেই ব্যাংকের বা সেই বুথের জন্য ভ্যালিডিটি পায় তাহলে একটা ইন্টারফেস শো করবে যে আমাকে কার্ডটা ভ্যালিড, আমাকে এবার তুমি পিন দাও। সো পিনটা যখন সে দিবে তার জন্য একটা রিকোয়েস্ট আসবে যে কাস্টমারের কাছে এন্টার ইওর পিন। সো কাস্টমার তখন তার পিনটা প্রোভাইড করবে এটিএম কনসোলকে। দেন এটিএম কনসোল তার ব্যাংক ডেটাবেজে তার পিনটা ভ্যালিড কিনা এটার জন্য ভেরিফিকেশনে পাঠাবে। দেন ডেটাবেজ ভেরিফিকেশন পিনটাকে ভেরিফাই করবে, যদি পিন কারেক্ট থাকে তাহলে সে এটিএম কনসোলে যাবে এবং তার ইন্টারফেসটা তখন শো করে বলবে যে এন্টার ইওর অ্যামাউন্ট। যদি তুমি ক্যাশ উইথড্র করতে চাও বা তোমার ফান্ড ট্রান্সফার করতে চাও তাহলে তুমি তোমার অ্যামাউন্টটাকে এন্টার করো। দেন কাস্টমার তার অ্যামাউন্টটাকে এন্টার করবে, তারপরে চেক ব্যালেন্স যাবে একটা রিকোয়েস্ট ডেটাবেজের কাছে যে অ্যামাউন্টটাকে সে এন্টার করেছে সেটা কি আদৌ তার অ্যাকাউন্টে আছে, সেটা ডেটাবেজ চেক করবে। চেক ব্যালেন্সটা যদি ইনসাফিসিয়েন্ট হয় তাহলে দুটো ঘটনা ঘটবে অল্টারনেটিভ হিসেবে, সেটা হচ্ছে এন্টার দ্য আদার অ্যামাউন্ট, যদি সেটা তার সাথে ম্যাচ না করে তাহলে অন্য অ্যামাউন্ট দিতে বলবে, আর তা না হলে তার অ্যামাউন্টটা উইথড্র হবে বা এক্সচেঞ্জ বা ট্রান্সফার হবে, দেন তার কার্ডটা ডিসপ্যাচ হয়ে যাবে। সো এখানে আমাদের যে ছোট্ট একটা উদাহরণ দেখানো হয়েছে এটা একটা মানে ক্যাশ উইথড্রর ক্ষেত্রে আমাদের কাজ করে বা ক্যাশ ট্রানজেকশনের ক্ষেত্রে। সো ছোট করে যখন আমাদের একটা সিনারিওতে বলা থাকে যে অন অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যে আমরা তৈরি করি বা ইউজ কেস ডায়াগ্রাম যে আমরা তৈরি করি, সেখানে যে ইউজ কেস গুলো দেওয়া থাকে সেই ইউজ কেসের একটাই ইউজ কেস কিন্তু ছিল উইথড্র ক্যাশ। সো সে একটা ইউজ কেসের ক্ষেত্রে একটা আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম মেনটেন করছি। সো আমাদের সিনারিওতে যদি দেওয়া থাকে যে যে কোনো একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে তুমি সিকোয়েন্স ডায়াগ্রামটা আঁকাও তাহলে ওই অ্যাক্টিভিটির জন্য কি কি কাজ হতে পারে সেটাকে কল্পনা করে সাজিয়ে নিয়ে আমরা এই প্রসেসটার মাধ্যমে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করব।
দেন আমরা যদি নিচে যাই যে স্প্রিং 2025 এর ক্ষেত্রে এখানে একটা আর্লি হেলথ মনিটরিং এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার কোনো হিন্টস দেওয়া হয়নি, তুমি তোমার নিজের মতো করে তৈরি করো। এবং বলা হয়েছে অন অ্যাক্টিভিটি নিয়ে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি করো। সো আমরা এখানে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি তার ভিতরে আমরা যে ফল ডিটেকশন এবং নোটিফিকেশন ফ্লো আছে, মানে জাস্ট এই ফল ডিটেকশন অ্যান্ড এই সেন্ট অ্যালার্ট এইটুকু নিয়ে আমরা একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতেছি। এই সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের একটা হিউজ বড় টাইপের সিকোয়েন্স ডায়াগ্রাম হয়ে গেছে, যেটা আর কি আমরা যদি এক্সামে করতে যাই আমাদের অনেকটা টাইম লাগবে, বাট এই ধরনের বড় টাইপেরই আমাদের এক্সামে থাকে। যে ফল ডিটেকশন এন্ড নোটিফিকেশন ফ্লো নিয়ে যদি আমরা করি তাহলে একটু দেখি। এখানে বলা হয়েছে যে ওয়্যারেবল ডিভাইস ইউজ করা হয়েছে। এখানে আমার যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে আমাদের দুইটা ক্লোন দিতে হবে, দেন এর নিচে এভাবে ড্যাশ দিতে হবে। এভাবে আমরা সবগুলো অবজেক্টকে নিয়ে সেম ভাবেই লাইফ লাইন গুলো দিব এবং ক্লোন দিব। সো এরপরে আমরা প্রথমে একটা লুপ তৈরি করেছি। লুপটা বলছে কি যে আমাদের প্রথমে কাজ হচ্ছে ওয়্যারেবল ডিভাইস সেন্ড করছে টেলিমেট্রি। টেলিমেট্রির মধ্যে সে কি কি সেন্ড করছে? সে এ, সে দিচ্ছে হচ্ছে অ্যাসেটের যে ডেটাগুলো আছে ওটা, তারপরে হচ্ছে হার্ট রেট, তার টাইম স্ট্যাম্প। সো এগুলো দেওয়ার পরে সে টেলিমেট্রিকে যখন সেন্ড করতেছে তারপরে তার সেন্ড ডেটা যাচ্ছে হচ্ছে ক্লাউড অ্যানালাইটিক্সে। সো ক্লাউড অ্যানালাইটিক্স কি করতেছে, তার এই ডেটাটাকে স্টোর করতেছে। সো এটা একটা লুপের মতো কেন কাজ করতেছে, কারণ যখনই তুমি তোমার টেলিমেট্রিটা সেন্ড করবা, একের পর এক যখন সেন্ড করবে সেটা লুপের মতোই চলতে থাকবে, মানে এটা প্রতিবারই যাবে, প্রতিবারই আপডেট হবে, প্রতিবারই যেতে থাকবে এবং সেটা সেই অনুযায়ী তার যে অ্যালগোরিদমটা আছে সেটাকে সে রান করবে এবং পরবর্তী প্রসেসে সে কাজ করবে। সো এখানে লুপের কাজটা শেষ হবে, এরপরে সে যেটাকে স্টোর করবে সেই ডেটা নিয়ে সামনের দিকে এগোবে। এখানে আমরা অল্টারনেটিভ একটা প্রসেস ইউজ করেছি, সেটা হচ্ছে অল্টারনেটিভ প্রসেসের প্রথমে অল্টারনেটিভে ইফ এবং এলস দুটি কাজ করে। সো এইটুকুতে আমরা ইফ এর কাজ করছি, এখানে আমরা এলস এর কাজ করছি। সো ইফে কি বলতেছে, ইফে প্রথমে আমরা এখানে যদি দেখি যে ক্লাউড অ্যানালাইটিক্স কি করছে, যে তার জন্য একটা প্রথমে সে স্টোর করলো, দেন স্টোর করার পরে ডেটা স্টোর করার পরে সে একটা অ্যালার্ট তৈরি করতেছে সেই ডেটার উপর ভিত্তি করে। সেই অ্যালার্টের ক্ষেত্রে তার যদি মানে তার ডিটেক্টটা ফল করে যায়, ফল ডিটেক্ট হয় এবং তার ডেটা হাই হয়ে যায়, তার মানে সেভারিটিটা হাই হয়ে যায়, তাহলে সে একটা নোটিফিকেশন পাঠাবে পেশেন্টের কেয়ার গিভার অ্যাপে। সো নোটিফিকেশনটা পাঠানোর ক্ষেত্রেও এখানে একটা অপশন কাজ করতেছে যে সেভারিটি যদি হায়ার কেয়ার গিভার আননেসেস হায়ার কেয়ার গিভার আনরেসপন্সিভ হয়, মানে কেয়ার গিভার যদি সেটাকে যে সেভারিটি অ্যালার্টটা পাঠালো সেটা যদি সে মানে আহ, সেটা সে রেসপন্স করলো না, তাহলে তাকে আবার একটা অ্যালার্ট ডিটেইলস পাঠানো হবে যে তার এই অবস্থা, এই কারণে আমি আপনাকে অ্যালার্ট পাঠাচ্ছি। সো এটা যদি মানে নোটিফাই অ্যালার্টটা যদি সে রেসপন্স না করে কেয়ার গিভার, তাহলে তাকে একটা হায়ার ক্যারিয়ার আনরেসপন্সিভ একটা অ্যালার্ট পাঠানো হবে, অথবা তাকে একটা কল করা হবে বা তাকে ডিসপ্যাচ করা হবে। এরপরে সে কি করবে, এখানে কেয়ার গিভার তার একনলেজ পাঠাবে যে না, এটা যদি মানে নোটিফিকেশন পাঠানোর পর যদি সে আনরেসপন্সিভ হয় তাহলে তার জন্য অপশন, এরপর আনরেসপন্সিভ না হয় যদি সে রেসপন্সিভ হয় তাহলে সে একটা একনলেজ পাঠাবে তার অ্যালার্ট আইডি দিয়ে যে আমি এটাকে পেয়েছি, আমি অ্যাকসেপ্ট করেছি। এরপরে আরেকটা অপশন হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে কেয়ার গিভারের যে রেসপন্স সেটা কি উইদিন রেসপন্সিভ টাইপের উপর ছিল, যদি না থাকে তাহলে কি হবে, তাহলে সেই মানে এমার্জেন্সি সার্ভিসে ক্লাউড অ্যানালিটিক্স পাঠাবে হচ্ছে অটো ডিসপ্যাচ, তার অ্যালার্ট ডিটেইল দিয়ে অটো ডিসপ্যাচ পাঠাবে। এরপরে সেখান থেকে
মানে ডিসপ্যাচ যে হয়ে গেছে সেটার কনফার্মেশন আবার একটা মেসেজ আসবে, রিটার্ন মেসেজ আসবে ক্লাউড অ্যানালিটিক্স এর উপর। এরপরে সেই ডিসপ্যাচ করা যে আপডেটটা সেটা কনফার্মেশন করার জন্য আবার একটা মেসেজ সেন্ড করা হবে কেয়ার গিভার অ্যাপের কাছে। আর যদি এখানে অ্যালার্ট প্রসেস না হয়, অর্থাৎ রোগীর কন্ডিশন যদি ফল ডিটেক্ট না করে অ্যাজ ইউজুয়াল তার পরিস্থিতি ভালো থাকে বা রোগী চেক করার পরে যদি তার অবস্থা শোচনীয় না হয়, তাহলে এই অল্টারের এলস অপশনটা কাজ করবে। কন্টিনিউয়াসলি মনিটরিং চলতে থাকবে, কন্টিনিউয়াসলি মনিটরিং চলতে থাকার পরে যদি আবার রোগীর স্টোর ডেটা করার পরে, তার মনিটরিং এর ডেটা স্টোর করার পরে আবার যদি দেখে যে তার ফল ডিটেক্ট হয়েছে, তখন সেই অল্টার এই প্রসেসটা চালাবে। সো এইখানে এই কাজটা খুবই ছোট, যেটা সিনারিওতে বলা হয়েছিল, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এর ভিতরে যে অনেকগুলো কাজ আছে, সেখানে আমাদের এই যে লুপ কাজ করছে, অল্টারনেটিভ কাজ করছে, প্যারালালে একটা কাজ হচ্ছে, দেন অপশন কাজ করছে, এটাকে আমাদের নিজের মতো করে বানিয়ে একটা সিকোয়েন্স ডায়াগ্রামকে ড্র করতে হবে। তারপরে আসলো আরেকটা, সেটা হচ্ছে আমাদের সামার 2025 এর একটা কোশ্চেন। এখানে স্পেশাল চাইল্ডের কথা নিয়ে, অটিস্টিক চাইল্ড পেশেন্টের কথা নিয়ে বলা হয়েছে যে তার যে অটিস্টিক বা স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে তারা যে তাদের টেকনোলজি এবং তাদের এডুকেটর, মানে তাদের যে টিমের এডুকেটর, তাদের মাধ্যমে সে তার যে গ্রোথটা মেইনটেইন করতেছে, মানে সে ওখান থেকে এডুকেশনাল কন্টেন্ট শিখতেছে বা আদার্স অ্যাক্টিভিটি শিখতেছে, সেটা তার কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা নিয়ে তাদের ভিতর একজন চাইল্ড হিসেবে রোল প্লে করতেছে, একজন তার প্যারেন্টস হিসেবে রোল প্লে করতেছে, দেন কিছু টিউটর আছে, এডুকেটর, যারা তাদেরকে শেখানোর জন্য মডিউল সাবমিট করতেছে, এবং পুরো সিস্টেমটা চালানোর জন্য অ্যাডমিনিস্ট্রেশন এখানে কাজ করছে। সো এটা অনুসারে আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম ড্র করছিলাম। দেন সেখান থেকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করার পরে আমরা চলে যাই যখন একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে। এখানে কোশ্চেনে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে অ্যাডজাস্ট লার্নিং এনভায়রনমেন্টটা নিয়েই একটা সিকোয়েন্স ডায়াগ্রাম ড্র করতে। সো অ্যাডজাস্ট লার্নিং এনভায়রনমেন্ট মানে এখানে তার যে টিউটর আছে এবং সিস্টেম আছে এবং চিলড্রেন তার যে লার্নিং প্রসেসটা চালাচ্ছে, সেটার ক্ষেত্রে তার যে অসুবিধাটা হলো, সে কোন ধরনের পেশেন্ট, তার অটিজম হলেও তার কোনটাতে সমস্যা, তার সাউন্ডে সমস্যা না কালারে সমস্যা, সে কোনটাতে কোনভাবে থাকবে, সেটা কাস্টমাইজ করে তার সিস্টেমটা ঠিকভাবে তার এনভায়রনমেন্ট সেট আপ করতে পারছে কিনা, সেটা নিয়ে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম এখানে ড্র করা হয়েছে। সেখানে একটা অ্যাক্টর কাজ করছে চিলড্রেন অর তার প্যারেন্ট হিসেবে, কারণ তার এই অ্যাডজাস্ট লার্নিং এনভায়রনমেন্টটা তার প্যারেন্টসও ঠিক করে দিতে পারে, চিলড্রেন যদি নিজে পারে তো সে নিজেও ঠিক করে নিতে পারবে। এখানে আরো অবজেক্ট কাজ করছে। এখানে সেম প্রসেসে এখানে ক্লোনটা দিতে হবে এবং তার নিচে একটা লাইফ লাইন ড্র করতে হবে প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে। এখানে তিনটা অবজেক্ট আছে আলাদা, সেটা হচ্ছে সিস্টেম ইন্টারফেস, দেন পারফরমেন্স ম্যানেজার, দেন হচ্ছে সেটিংস ডেটাবেস। প্রথমে আমরা একটা প্রসেস চালিয়েছি যে যখন তার ইন্টারফেসটাতে সে যাবে তখন সে লগ ইন করবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। যদি সেটা ভ্যালিড হয় তখন সেটা ভ্যালিড কিনা সেটা সিস্টেম ইন্টারফেস পাঠিয়ে দিবে সেটিংস ডেটাবেজের কাছে। সেটিংস ডেটাবেজ দেখবে যে এটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিডিটি হয়ে মানে কারেক্ট হয় তাহলে সে রেজাল্টটাকে সিস্টেম ডেটাবেজে শো করবে, এবং শো করার পরে মানে যদি সাকসেস হয় তাহলে শো করবে ডেটা ড্যাশবোর্ড, আর যদি না হয় তাহলে ইনভ্যালিড ট্রাই এগেইন শো করবে। সো এই প্রসেসটা হওয়ার ক্ষেত্রে আমাদের একটা অল্টার কাজ হয়েছে। অল্টার কাজটা হচ্ছে কি, যে এটা যখন ভ্যালিডেশন হলো, ভ্যালিডিটি চেক করা হলো, তখন দুইটা কাজ ঘটতে পারে, অল্টারে হতে পারে তার এটা ইনকারেক্ট হলে সে ইনভ্যালিড মেসেজটা তাকে দেখাবে, আর যদি কারেক্ট হয় তাহলে অল্টারনেটিভ ওয়েতে তাকে সে
শো ড্যাশবোর্ড, অর্থাৎ তার ড্যাশবোর্ডটা ইন্টারফেসে শো করবে। এরপরে যদি শো করে তাহলে আমরা নেক্সট কাজে এগিয়ে যাব। সেটা হচ্ছে অ্যাডজাস্ট লার্নিং এনভায়রনমেন্ট যে অপশনটা আছে সেটাতে সে ক্লিক করবে। কিন্তু এখানে এনভায়রনমেন্ট প্রসেসে আমরা ক্লিক করা সিকোয়েন্স ডায়াগ্রামে ডিরেক্ট লিখতে পারি না। সো একটা, একটা করে ফাংশন দেখাতে পারি যে অ্যাডজাস্ট লার্নিং এনভায়রনমেন্ট একটা ফাংশন সে কাজ করছে। দেন সেখানে রিকোয়েস্ট কারেন্ট প্রেফারেন্সে সিস্টেম ইন্টারফেস পাঠাচ্ছে তার প্রেফারেন্স ম্যানেজারের কাছে। প্রেফারেন্স ম্যানেজার পাঠাচ্ছে সেটিংস ডায়াগ্রামে রিট্রাইভ সেভড প্রেফারেন্স। দেন সেই ডেটাটা আ স মানে সেভ করার পরে সিস্টেম যে সেভ করেছে সেটার জন্য মানে তার প্রেফারেন্স ডেটাটাকে রিটার্ন করছে যে সে সেভ করেছে। এরপরে প্রেফারেন্স ম্যানেজার তার ইউজার ইন্টারফেসে দেখাচ্ছে যে তার ডিসপ্লে কারেন্ট সেটিংস, অর্থাৎ সে যেগুলো চেঞ্জ করতে চেয়েছিল, হতে পারে সেটা কালার, হতে পারে সাউন্ড অথবা টেক্সট সাইজ, সে সেগুলোকে চেঞ্জ করেছে, সেটা সে ডিসপ্লেতে শো করলো। এরপরে একটা লুপ কাজ করতেছে এখানে, সেটা হচ্ছে চিলড্রেন অর তার প্যারেন্টস তার সেটিংসটাকে চেঞ্জ করতে চাচ্ছে। এরপরে সিস্টেম ইন্টারফেস তার প্রেফারেন্স ম্যানেজারকে বলছে ভ্যালিডেট সেটিংস এর জন্য তার টাইপ এবং ভ্যালু দিতে। মানে সে এই যে কালার এবং সাউন্ড বা টেক্সট গুলা যে সে করবে তার জন্য একটা তো ভ্যালু থাকে, যে কালারের একটা কোড দিলাম বা সাউন্ড কতটা থাকবে তার লেভেল কততে হবে, 100 or 200, or টেক্সট সাইজটা দিলাম 12 or 14, or ওখানে আরো বাড়ানো স্মল অর মানে লার্জ, এরকম কিছু দেওয়া হলো। দেন সেভ আপডেটেড এর জন্য প্রেফারেন্স ম্যানেজার পাঠাবে সেটিংস ডেটাবেজের কাছে। সো সেটিং ডেটাবেজের কাছে পাঠানোর পরে এখানে অল্টারনেটিভ ওয়েতে ২ টা কাজ হবে। সেটা হচ্ছে সে তার সেভ করবে সে ওই ডেটাগুলা। সেভ করার পরে তার কোনো কিছু সেটিংসে যে টাইপ অনুযায়ী যে ভ্যালুগুলো সে এন্ট্রি করলো, সেটা যদি তার ইনপুট দিতে ভুল হয়ে যায় বা সেই ধরনের ইন্টারফেস তাদের কাছে নেই, তাহলে সেটার জন্য ২ টা কাজ সে করবে। সেটা হচ্ছে হয় সে তাকে ইন্টারফেসে দেখাবে যে ইনভ্যালিড ইনপুট, নইলে সে কনফার্মেশন দিবে যে তার সেটিংসটা আপডেট হয়ে গেছে। এখন সেটিংসটা যে আপডেট হয়ে গেছে তার সাথে প্যারালালি কি কাজ করতেছে? সেটিংসটা আপডেট হওয়ার সাথে, সাথে তার প্যারালালি কাজ করতেছে এপ্লাই ভিজুয়াল চেঞ্জেস, তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এপ্লাই অডিও চেঞ্জেস, সে যদি অডিও চেঞ্জ করে থাকে তার অডিও লেভেলটা হাই হয়ে যাচ্ছে আর লো হয়ে যাচ্ছে, অথবা তার যে টেক্সট অ্যাডজাস্টমেন্টটা আছে সে ফন্ট সাইজটা বাড়ালো না কমালো সেটা তার সামনে ভিজিবল হয়ে যাবে। সো প্যারালালি সে কাজটা করবে। দেন আমরা যদি দেখি অপশনের কাজটা, অপশন এখানে কিভাবে কাজ করছে, ইউজার যে চুজেস গুলো তার আছে, ইউজার সেটা কি সেভ পার্মানেন্টলি হয়ে থাকবে না টেম্পোরারিলি হয়ে থাকবে। যদি সেভ পার্মানেন্টলি হয়ে থাকে তাহলে অপশনটা একটা কন্ডিশনের মতো কাজ করবে যে ইউজার চুজেস ইকুয়াল সেভ পার্মানেন্টলি। তো সেভ পার্মানেন্টস এর জন্য সে হচ্ছে মানে চাইল্ড অর অ্যাক্টর অর প্যারেন্টস, সে হচ্ছে ইন্টারফেসের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে সেভ পার্মানেন্ট বা এটা পারফরম্যান্স যেটা আছে সেটা পার্মানেন্টলি সেভ করো। দেন ইউআই সেটা আবার পাঠিয়ে দিবে এখানে প্রেফারেন্স ম্যানেজারের কাছে যে কমিট প্রেফারেন্স। দেন প্রেফারেন্স ম্যানেজার এটা আবার পাঠিয়ে দিবে হচ্ছে আমাদের সেটিংস ডেটাবেজের কাছে। সেখানে বলছে রাইট পার্মানেন্ট চেঞ্জেস, মানে চেঞ্জ যে তুমি এটা করে আমাকে শো করলে সেই শোটা পুরোপুরি যেন আমাদের পার্মানেন্টলি হয়ে যায়, তার কারণে আমাদের এটাকে পার্মানেন্ট করে ফুল কনফিগারেশনটা সেভ করে পুরো ইন্টারফেসটাকে আমাকে সাকসেসফুলি ভাবে শো করো। সো যার কারণে এখানে ডেটাবেজ ওটাকে সেভ করলো, সেভ করার একটা মেসেজ আবার রিপ্লাই করলো যে আমি সেভ করেছি কনফিগারেশনটা। এরপর সেখান থেকে প্রেফারেন্স ম্যানেজার ইউআই কে দিল পারফরম্যান্স সেভ সাকসেসফুলি। সো এখানে সে যে এনভায়রনমেন্টটাকে সেট করলো সেটা পুরোপুরিভাবে মানে অ্যাডজাস্ট হয়ে গেল এবং পার্মানেন্টলি সেভ হয়ে গেল। তার কালার, তার অডিও লেভেল, তার টেক্সট অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরিভাবে সেভ হয়ে এখন একটা নতুন ইন্টারফেস, নতুন অ্যাডজাস্টিং স্ক্রিনে দাঁড় হলো। এরপরে আরেকটা অপশন এখানে কাজ করছে, সেটা হচ্ছে প্রসেসটা কাজ করার পরে সে যদি লগ আউট করতে চায় তাহলে আরেকটা জিনিস দেখা যাবে, সে লগ আউট করার জন্য রিকোয়েস্ট পাঠাবে ইউআই এর কাছে। ইউআই সেটা টার্মিনেট সেশনে পাঠাবে ডেটাবেজের কাছে। ডেটাবেজ যদি দেখে যে না আমার মানে
ডেটাটা আসছে লগ আউট করার জন্য এবং সবকিছু ঠিকঠাক আছে, সব কাজ কমপ্লিট। তাহলে সে কনফার্মেশন পাঠাবে লগ আউট করেছে তার UI এর কাছে এবং তার অ্যাক্টর অর চিলড্রেন অর প্যারেন্ট যেই হোক সে হচ্ছে যে ইউজ করছে ইউজার সে লগ আউট সাকসেসফুলি এটাকে দেখতে পাবে। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখন আমরা ২ টা উদাহরণ দেখে বুঝতে পারলাম, উদাহরণ মানে কোয়েশ্চেন সলভ করে বুঝতে পারলাম যে এগুলা প্রসেস সম্পূর্ণ নিজের মনের মতো করে বানিয়ে আগে ১ম এ কোয়েশ্চেনের সিনারিও দেখে সেখান থেকে কি কাজ হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে আমরা ১ম এ ইউজ কেস ডায়াগ্রামটাকে ড্র করব। দেন সেখান থেকে অ্যাক্টিভিটি যেকোনো একটা অ্যাক্টিভিটিকে নিয়ে ব্রিফলি অ্যাক্টিভিটিটাকে ড্র করব। সেই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা একটু যদি মানে টোকেন মতো করে লিখে নিই যে এটার পরে এটা, ওইটার পরে এটা এই কাজগুলো সংগঠিত হচ্ছে। তাহলে সেই কাজের উপর ডিপেন্ড করে আমরা একটু ভেবে নিই যে লুপ হতে পারে কিনা, অল্টারনেটিভ হতে পারে কিনা, প্যারালাল হতে পারে কিনা, অর অপশন হতে পারে কিনা। আরগুলো কি হয় এগুলো আমরা সবাই জানি। সো এগুলা যদি একটু ভেবে দেখি যে এই কাজগুলো হতে পারে তাহলে আমরা যদি ৫ মিনিট ভাবনা চিন্তা করি এক্সাক্টলি একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে 15 মিনিটস টাইম থাকে। সো ৫ মিনিট যদি আমরা ভাবনা চিন্তা করি আশা করি ১০ মিনিটে আঁকা সম্ভব। যদিও সিনারিও যদি একটু ভালো করে পড়া হয় তাহলে দেখা যায় যে ওখানে তেমন কিছুই বলা নেই। জাস্ট কয়েকটা হিন্টস দেওয়া। আমরা কোনো একটা সফটওয়্যার কিভাবে কাজ করতেছে বা তার প্রজেক্টটা কিভাবে কাজ করতেছে, এটা সম্পূর্ণ নিজের মতো করে বানিয়েই আমরা একটু টোকেনাইজ করে দেন এটাকে ড্র করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই।